এসআইআর না, এটা বড় কথা নয়। আজকের রণক্ষেত্রের বিষয় হচ্ছে এসআইআরে কে আছে আর কে নেই। ইতিমধ্যেই মিম শেয়ার করতে শুরু করে দিয়েছেন যে বনগা লোকাল এবার ফাঁকা হয়ে যাবে। এই 12টি স্টেটে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হবে এসআইআর 2.0। কিন্তু কিভাবে হবে, কেন হবে, কি কারণে হবে, কি কি লাগবে, আপনি ভোটার লিস্টে থাকতে পারবেন কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। কিন্তু সেই নথিটা থাকতে হবে 1987 পয়লা জুলাইয়ের আগে ইস্যু করা, তার আগে। তারপরে ইস্যু করা হলে সেই কাগজের কোনো দাম নেই। আপনি বলতে পারেন আমার আধার কার্ড আছে, আপনি দেখিয়ে দিলেন। আধার কার্ড কিন্তু এখানে লেখা নেই, এই 11খানার মধ্যে কিন্তু আধার কার্ড নেই। আপনি দেখতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আপনার বাড়িতে এই ফর্ম, এই এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে চলে আসবে বিএলও নিয়ে। যে কোনো দিন হতেই পারে, তার আগে প্রস্তুতি নিন। বিক্ষোভ দেখাচ্ছি, প্রতিবাদ দেখাচ্ছি, এসআইআর করতে দেবো না। আরে করতে দেবো না বললে হবে নাকি? নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন বলছে করতে হবে, আপনি বলছেন করতে দেবো না, আমরা অংশগ্রহণ করবো না। এসব বললে হবে না দাদা। দেখুন, যদি এসআইআর অংশ না নেন তাহলে কি হবে? রণক্ষেত্র মানেই যুদ্ধক্ষেত্র, ব্যাটেল ফিল্ড। আর এই রণক্ষেত্রে আপনাদের সঙ্গে আলোচনা করি ভূ রাজনীতির বিষয় আশায় নিয়ে। আলোচনা করি এই মুহূর্তে বিশ্বের কোথায় যুদ্ধাবস্থা চলছে তার খুঁটিনাটি নিয়ে। আলোচনা করি সামরিক বিষয় নিয়ে, প্রতিরক্ষা বিষয় নিয়ে। কিন্তু আজ আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে লেগে গেছে তথ্যের যুদ্ধ। আর এই ডেটা ওয়ারে দাঁড়িয়ে আপনি নিজেকে কিভাবে প্রতিরক্ষা করবেন সেটাই আজকে আপনাদের বোঝাবো বা বলবো। খুব কম সময়ের মধ্যে আপনাদের পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আজকে রণক্ষেত্রের বিষয় এসআইআর না, এটা বড় কথা নয়। আজকের রণক্ষেত্রের বিষয় হচ্ছে এসআইআরে কে আছে আর কে নেই, এটাই বড় কথা। ইতিমধ্যেই অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন যে কি হবে এসআইআর হলে, আমরা ভোটার লিস্টে থাকবো কি থাকবো না। অনেকে আবার উৎফুল্লও হয়ে পড়েছেন, ইতিমধ্যেই মিম শেয়ার করতে শুরু করে দিয়েছেন যে বনগা লোকাল এবার ফাঁকা হয়ে যাবে। আমি দুদিকটা ধরেই আপনাদের সঙ্গে আলোচনা করব। কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। শুরুতেই দ্য হিন্দু থেকে নেওয়া হয়েছে এই খবরটি, যেটা অ্যানাউন্স করা হয়েছে এসআইআর 2.0 to begin in 12 states, union territories, cover 51 crore voters। 51 কোটি ভোটারকে মিলিয়ে এই এসআইআর হবে 12টি রাজ্যে, এবং তার মধ্যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলও রয়েছে। কোন কোন সেই অঞ্চল? দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন মন্ডে October 27 kicked off the second phase of the special intensive revision of the voter list in 12 states and union territories, including in poll-bound Tamil Nadu, West Bengal, Kerala and Puducherry. The revision will be cover 51 crores voters. সেই 12টি স্টেট রোলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম হচ্ছে আন্দামান নিকোবর, এটা একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। গোয়া, পুদুচেরিও কেন্দ্রীয় শাসিত অঞ্চল। ছত্তিশগড়, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপ। এই 12টি স্টেটে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে হবে এসআইআর 2.0। এসআইআর 1.0 হয়েছিল বিহারে, আপনারা জানেন। এবার এই 12টি রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর। কিন্তু কিভাবে হবে, কেন হবে, কি কারণে হবে, কি কি লাগবে, আপনি ভোটার লিস্টে থাকতে পারবেন কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক এসআইআর কেন করা হচ্ছে।
ইলেকশন কমিশন প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে থাকে। নতুন ভোটারদের নাম যুক্ত করা, মৃত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া ইত্যাদি এই সমস্ত কাজের মধ্যে থাকে একটা রিভিশন, যেটা হয় প্রতি বছরই হয়। কিন্তু কমিশনের মতে সেই সাধারণ সংশোধন প্রক্রিয়া ফলেট এবং যথেষ্ট নির্ভুল নয়, মানে ত্রুটিপূর্ণ থাকে, যে ত্রুটিমুক্ত এমনটা নয়। বুঝতে পারছেন, সেই রিভিশনও যে একদম ত্রুটিমুক্ত তেমনটা হয় না। এই কারণেই এবার সব ভোটারের নাম নতুন করে যাচাই ও নিবন্ধন করা হবে, যাতে দুটি বিষয় নিশ্চিত করা যায়। কি? এক, কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন, এটাকে নিশ্চিত করতে হবে। আর দুই, কোনো অবৈধ বা ভুয়ো ভোটার যেন তালিকায় না থাকেন। ভারতীয় আইন কি বলে? ভারতীয় আইন বলে যে যদি তথ্য সাক্ষীর অভাবে কোনো অপরাধ ব্যক্তি ছাড়া পেয়ে যায় তাহলে ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন সাজা ভোগ না করে। ঠিক একই শর্ত এখানেও মানা হচ্ছে, যে কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন ভোটার লিস্ট থেকে, এবং কোনো অবৈধ ভোটার যেন ভোটার লিস্টে ঢুকে না পড়েন। এটাই শুধু নিশ্চিত করতে হয়। এটাই শুধু নিশ্চিত করার জন্য এসআইআর আবার নতুন করে শুরু হচ্ছে। এর আগেও এসআইআর হয়েছে, হয়তো নামটা এসআইআর ছিল না, কিন্তু হয়েছে। কবে হয়েছে সেটাও আপনাদের বলবো। দেখুন, পশ্চিমবঙ্গে শেষবার এরকম ব্যাপক সংশোধন হয়েছিল হচ্ছে 2002 সালে। বুঝতে পারছেন, 2002 সালে এই ধরনের সংশোধন হয়েছিল ব্যাপক আকারে, যেটা ওই প্রতি বছরের রিভিশন নয়। এই রিভিশনটা এমনই রিভিশন, এটার পরে যে কোনো ভুয়ো ভোটার তারা ভোটার লিস্টে থাকবে না, এবং কোনো বৈধ ভোটার তারা ভোটার লিস্টের বাইরে থাকবে না, এটাই নিশ্চিত করা। এরপর প্রায় 15 বছর ধরে দেশে এই ধরনের পূর্ণাঙ্গ সংশোধন আর হয়নি। কমিশনের বক্তব্য অনুযায়ী এসআইআর এর নির্দিষ্ট সময়সীমা নেই, প্রয়োজন হলে এটা করা যায়। যদি আপনি মনে করি যে এই সময় করতে হবে তাহলে করা যায়, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। সেন্সাস, জনশুমারির যেমন একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যে প্রতি 10 বছর অন্তর এটা করতে হয়, কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে 2011 সালেই শেষবার জনশুমারি হয়েছিল, তারপর আর হয়নি, সেটাও আর হয়নি। বুঝতে পেরেছেন? তাহলে 2002 সালে লাস্ট হয়েছিল এই ধরনের এসআইআর এর মতন কোনো একটা প্রক্রিয়া, এবং 2011 সালে শেষবার হয়েছিল জনশুমারি। স্বাভাবিক ক্ষেত্রেই আজকে 2025-এ দাঁড়িয়ে আপনার কোনো রকমভাবে নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই যে কারা বৈধ ভোটার কারা অবৈধ ভোটার। এটা কিন্তু একটা ছাঁকনি দিয়ে যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই কারণেই কিন্তু 11খানা ডকুমেন্টস চেয়েছে নির্বাচন কমিশন। কি সেই 11খানা ডকুমেন্টস? দেখুন, প্রথমে হলো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চাকরিজীবী বা পেনশনভোগীর আইডি কার্ড। আপনি যদি কেন্দ্র কিংবা রাজ্য সরকারে কাজ করে থাকেন, কর্মী হয়ে থাকেন, তাহলে তার একটা আইডি কার্ড আছে, কিংবা আপনি যদি পেনশনভোগী হয়ে থাকেন, রিটায়ার করেছেন, তারও একটা আইডি কার্ড আছে, সেটা থাকলে হবে। এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 হচ্ছে 1 জুলাই 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা লোকাল অথরিটির দেওয়া সরকারি নথি। ঠিক আছে, পোস্ট অফিস, ব্যাংক, এলআইসি এসবের সরকারি নথি যদি আপনার কাছে থাকে, কিন্তু সেই নথিটা থাকতে হবে 1987-র 1 জুলাইয়ের আগে ইস্যু করা। তার আগে, তারপরে ইস্যু করা হলে সেই কাগজের কোনো দাম নেই। তার আগে যদি ইস্যু করা ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা লোকাল অথরিটির কোনো সরকারি নথি থাকে, তাহলে সেটা আপনার কাজে লাগবে। 3 হচ্ছে বার্থ সার্টিফিকেট। কম বেশি সকলেরই বার্থ সার্টিফিকেট আছে, যাদের নেই তাদের হসপিটালের ডিসচার্জ লেটার আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। এটাও যে বাধ্যতামূলক তা নয়, আমি জানি সকলের পাসপোর্ট থাকে না, বিশেষ করে গ্রামেগঞ্জে, বাংলার গ্রামেগঞ্জে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের প্রত্যেকের পাসপোর্ট নেই। সেক্ষেত্রে এটা যে ম্যান্ডেটরি তা কিন্তু বলা হচ্ছে না, এটাও পরিষ্কার করব। দেখুন, 5 নম্বরে বলছে মাধ্যমিক বা তার উপরের বা উচ্চ মাধ্যমিক এই সমস্ত কোনো এডুকেশনাল সার্টিফিকেট একটা দিলেই চলবে। 6 নম্বরে হচ্ছে রাজ্য সরকারের অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা আপনার যদি পুরসভা পঞ্চায়েত এলাকা হয় সেখান থেকে পেয়ে যাবেন। ফরেস্ট রাইটস সার্টিফিকেট, যদি আপনার বনাঞ্চল এলাকায় থাকেন, এটা আদিবাসীদের জন্য মূলত, হ্যাঁ, তাদের ফরেস্ট রাইটস সার্টিফিকেট থাকলে সেটাও গ্রাহ্য হবে। আচ্ছা, কাস্ট সার্টিফিকেট। 9 হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সের এন্ট্রি, যদিও এটা সবার জন্য নয়, শুধুমাত্র যে সমস্ত জায়গায় এনআরসি হয়েছে সেই সমস্ত জায়গায়, যদিও অসমে এখন হবে না, সেটা আমি আগেও বললাম।
এখানে পরিষ্কার করেছে দ্য হিন্দু যে ফর নাও দেয়ার উইল বি নো এসআইআর ইন অসম, শিডিউল টু ভোট নেক্সট ইয়ার অ্যান্ড এ সেপারেট অর্ডার উইল বি ইস্যুড ফর দ্য স্টেট লেটার। অসমে পরবর্তীতে এটা হবে, তাই এখানে অসম লেখাও নেই। এই যে 12খানা স্টেট বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে, এখানে অসম নেই, কিন্তু অসমেও এসআইআর হবে। কবে হবে? ভোটটা হয়ে যাক, তারপর সেপারেটভাবে হবে, এটা নির্বাচন কমিশন জানিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই 9 নম্বরটা পুরোপুরি এখন ক্রসই রাখছি। 10-এ স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, আর 11 নম্বরে ল্যান্ড ডিড বা প্রপার্টি ডকুমেন্ট। আপনার কাছে দলিল থাকুক বা জমির পাট্টা থাকুক, সেটাও গ্রাহ্য হবে। এর পাশাপাশি আধার কার্ড পরিচয়পত্র হিসেবে দেখানো যাবে, তবে তা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। আপনি বলতে পারেন আমার আধার কার্ড আছে, আপনি দেখিয়ে দিলেন, আধার কার্ড কিন্তু এখানে লেখা নেই, এই 11খানার মধ্যে কিন্তু আধার কার্ড নেই। কিন্তু আধার কার্ড আপনি দেখাতে পারেন, কিন্তু সেটা নাগরিকত্বের পরিচয় দেয় না, এটা কমিশন বলে দিচ্ছে। তাহলে কি হবে? এই 11টির বাইরে অন্য কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তাও গ্রহণযোগ্য, আধার কার্ড নয়। আধার কার্ড আপনি দেখাতে পারেন, সঙ্গে এই যে 11খানা আছে এই 11খানার মধ্যে যে কোনো একটি আপনাকে ইস্যু করতে হবে। আধার কার্ড সঙ্গে এই যে 11খানা যে ডকুমেন্টস চেয়েছে তার মধ্যে যে কোনো একটি আপনাকে ইস্যু করতে হবে। আর সেক্ষেত্রে যদি এই 11খানা ডকুমেন্টসও আপনার কাছে না থাকে, আধার কার্ডও যদি আপনার কাছে না থাকে, কোনো বিষয় নয়, যদি আপনাকে নাগরিকত্ব প্রমাণ দিতে পারে এমন কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকে, তাহলে সেটাও গ্রাহ্য হবে, সেটাও কিন্তু নির্বাচন কমিশন বলছে। এবার দেখুন ফর্ম বিতরণ ও পূরণের নিয়ম। একটা ফর্ম দেওয়া হবে যেভাবে বিহারে হয়েছিল, পশ্চিমবঙ্গে কিভাবে হবে সেটা একটা বড় প্রশ্ন আপনাদের কাছে, তাই এই পেজটা রেখেছি। বলছে এসআইআর ঘোষণার পর ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও তাদের পোর্টালে প্রথমে ফর্মের সফট কপি পাঠাবে ইলেকশন কমিশন। যে এনুমারেশন ফর্মের কথা বলা হচ্ছে তার একটা সফট কপি পাঠানো হবে, তারপর সেগুলি ছাপিয়ে সব ভোটারের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কারা পৌঁছাবে সেই কপি সেটাও বলবো। প্রতিটি ফর্মে ভোটারের প্রায় 90% ইনফরমেশন, যেমন এপিক নাম্বার, মানে হচ্ছে ভোটার কার্ডে আপনার যে নাম্বারটা লেখা থাকে সেটাকে এপিক নাম্বার বলে, আপনার নাম, আপনার অ্যাড্রেস, ডেট অফ বার্থ আগেই ছাপানো থাকবে। যেই ফর্ম আপনাকে দেওয়া হবে সেগুলোতে প্রায় 90% ভর্তিই থাকবে, আপনাকে পূরণ করতে হবে মাত্র 10%। বোঝা গেল? সেই 90%-এর মধ্যে আপনার ভোটার কার্ডের নাম্বার থাকবে, নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, ডেট অফ বার্থ থাকবে। আচ্ছা, প্রতিটি ভোটার 2টি ফর্ম পাবেন, একটি নিজের কাছে থাকবে, অন্যটি পূরণ করে বিএলওর হাতে জমা দিতে হবে প্রয়োজনীয় নথি সহ। বিএলওই কিন্তু আসল আপনার কাছে পৌঁছে দেবে সেই ফর্ম। কিভাবে দেখুন, বলছে বর্তমানে পশ্চিমবঙ্গে 7.64 crores ভোটার্স, মানে প্রায় 7 কোটি 65 লক্ষ ভোটার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে। ইলেকশন কমিশন বলছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে 7.65 লক্ষ ভোটার। ফলে কমিশন প্রায় 15 কোটি ফর্ম ছাপাবে, কারণ ডবল ফর্ম, আপনাকে 2টো করে ফর্ম দেওয়া হবে, একটা ফর্ম আপনি নিজের কাছে রেখে দেবেন আর একটি বিএলওকে ফেরত দেবেন। এই যে বুথ লেভেল অফিসার বিএলও প্রতিটি পরিবারের কাছে এই এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। বিএলওদেরই কাজ হচ্ছে আপনার কাছে, আপনার বাড়িতে গিয়ে সেই ফর্ম পৌঁছে দেওয়া। প্রত্যেক ভোটারকে কমিশন নির্ধারিত 11টি ডকুমেন্টসের কথা বললাম এর আগেরটাতেই, এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে, যেমনটি বিহারেও হয়েছে। আমি আগেই বলে দিলাম আপনাদের যে আধার কার্ড আপনি যদি দেখাতে পারেন, দেখানোর সঙ্গে সঙ্গে যে 11খানা ডকুমেন্টস আপনার কাছে চাওয়া হয়েছে তাদের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনি ইস্যু করতে পারেন। যাদের নাম, এখানে আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছে যে যাদের নাম 2002 ভোটার লিস্টে আগে থেকেই আছে, যেহেতু ওই যে বললাম এর আগে, এই যে এখানে বললাম এর আগে পশ্চিমবঙ্গে শেষবার এরকম ব্যাপক সংশোধন হয়েছিল হচ্ছে 2002 সালে, তারপরে কিন্তু আর হয়নি। সে কারণেই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নতুন করে কোনো নথি দিতেই হবে না, শুধু সেই তালিকাতে নিজের নাম দেখালেই হবে। বুঝতে পারছেন কতটা সহজ? আপনি 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে 11খানা ডকুমেন্টস তো দিতে হবে না, আপনাকে আধার কার্ডও দেখাতে হবে না, কিচ্ছু দেখাতে হবে না, পাসপোর্ট না থাকলেও হবে। শুধু কি থাকতে হবে? 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে। জাস্ট একটাই ক্রাইটেরিয়া, আপনি যদি ফলো করেন তাহলে আপনি চলে আসবেন এসআইআর এর অন্তর্ভুক্তি হলে আপনি ভোটার লিস্টে জায়গা পেয়ে যাবেন, কোনো রকম বাধা বিপত্তি আসবে না। এবার দেখুন এসআইআর প্রক্রিয়াটা কীভাবে চলবে পশ্চিমবঙ্গে। তালিকা প্রকাশের যে ধাপ সেটা হচ্ছে বিহার মডেল অনুসারেই পশ্চিমবঙ্গে এই ধাপগুলি হবে। কীরকম? প্রথমটা হচ্ছে 1 মাসের মধ্যে মূল ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ করা, এই যে ফর্ম বিলি করা,
আবার ফর্ম তুলে নিয়ে আসা, এটা বিএলওরাই করবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু ঘরে বসে থাকবেন এবং আপনাদের যখন ফর্মটা দিয়ে যাবে তখন আপনি ওটাকে ফিল আপ করে নেবেন, বুঝতে পেরেছেন? আর যখন আবার বিএলওরা আসবেন সেই ফর্মটি নিতে তখন আপনি সেটা তার হাতে তুলে দেবেন। তারপর হচ্ছে ড্রাফট লিস্ট পাবলিকেশন, এই যে বিষয়টা, পাবলিক স্ক্রুটিনি এবং অবজেকশন হ্যান্ডলিং, বিভিন্ন দেখবেন আপনার বাড়িতে এসছে, পাশের বাড়ির লোক হয়তো আপনার নামে লাগাচ্ছে, হতেই পারে। এখন বিভিন্ন জায়গায় হয় এটা, যে না ওরা তো এখানকার বাসিন্দা নয়, ওরাও আসেনি, হয়তো প্রতিবেশী ঝামেলা, সেটা একটা প্রতিশোধ নিচ্ছে, হতেই পারে। সেই সমস্ত স্ক্রুটিনি তারা করে দেখবে, শুধু একজনকে না, আরও বেশ কয়েকজনকে তারা জিজ্ঞাসা করবে আপনার আশপাশে, যে এরা এখানে কতদিন ধরে রয়েছে, এরা অ্যাকচুয়ালি 2002-এর ভোটার লিস্টের নাম দেখাচ্ছে, কিন্তু আদৌ তারা 2002-এ এখানে দাঁড়িয়ে এখানেই থেকেই তারা ভোট দিয়েছিল কিনা, এই সমস্ত কিন্তু তারা অন্যদের থেকেও এই সমস্ত তথ্য কিন্তু জোগাড় করবে আপনাকে না জানিয়েই। এইগুলো কিন্তু চলবে। প্রায় 1 মাস পরে ফাইনাল লিস্ট পাবলিকেশন হবে, তাহলে 1 মাস 30 দিন লাগবে এই সমস্ত এগুলো করতে, প্রায় 30 দিন লাগবে এগুলো করতে। তারপর গিয়ে একটা ড্রাফট ফাইনাল লিস্ট যেটা হবে সেটা পাবলিকেশন হবে। ঘোষণা তো হয়েই গিয়েছে, 27শে অক্টোবর অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনি দেখতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আপনার বাড়িতে এই ফর্ম, এই এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে চলে আসবে বিএলও নিয়ে, যে কোনো দিন হতেই পারে। তার আগে প্রস্তুতি নিন। কীভাবে প্রস্তুতি নেবেন? দেখুন, একটা ভয় লাগছে সবার মনে, একটা আতঙ্ক বাসা বাঁধছে যে নাম যদি বাদ চলে যায়, আমার নাম যদি বাদ চলে যায়। আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম, এখনও পর্যন্ত একটা সুন্দর একটা পরিষ্কার ছবি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন যে কি কি লাগবে এবং কি কি লাগবে না। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিছুই লাগবে না, যদি না থাকে তাহলে কি কি লাগবে সেগুলো আপনাদের জানালাম। এরপরেও যদি আতঙ্ক গ্রাস করে যে আমার নাম থাকবে, আদৌ থাকবে না থাকবে না, তার জন্য এই স্লাইডটা রেখেছি। দেখুন, বলছে যে যাদের নাম বাদ যেতে পারে। কাদের নাম বাদ যাবে? সবারই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনি দেখুন কি হতে পারে। কমিশন নিম্নলিখিত শ্রেণীর ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে। কাদের? যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রমাণে ব্যর্থ, আপনার আধার কার্ড নেই, পাসপোর্ট নেই, বার্থ সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই আপনার কাছে, 2002-এর ভোটার লিস্টেও নাম নেই আপনার, তা সত্ত্বেও আপনি কিছু ভুয়ো ডকুমেন্টস নিয়ে এসছেন, নিয়ে এসে দেখাচ্ছেন না আমি তো এদেশের নাগরিক। হবে না ভাই, আপনি এদেশের নাগরিক নন, আপনি প্রমাণে ব্যর্থ হয়েছেন, আপনার নাম ভোটার লিস্টে থাকবে না, বাদ দিন। তারপর যাদের নাম 2002 ভোটার লিস্টে নেই তাদেরও থাকবে না। ওই যে যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই কিন্তু অনেকেই আছে তাদের পরে ভোটার লিস্টে নাম উঠেছে, তার বাবা মার নাম থাকতে হবে, সেক্ষেত্রে সেটা দেখালেও হবে। তারপর মৃত বা দ্বৈত ভোটার, আপনার হয়তো বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি ছিলেন, ভোটার ছিলেন, তিনি বেশ কয়েকদিন আগেই গত হয়েছেন, বেশ কয়েক মাস আগেই গত হয়েছেন, কিন্তু তার নাম এখনও ভোটার লিস্টে রয়ে গেছে, সেই নামটা অবশ্যই বাদ যাবে। আর দ্বৈত ভোটার, ধরুন আপনার এই জায়গাতেও দুটো কনস্টিটিউয়েন্সিতে আপনি থাকেন, এখানে একটা বাড়ি রয়েছে, ওখানে একটা ফ্ল্যাট রয়েছে, এখানেও আপনার একটা ভোটার কার্ড আছে, ওখানেও একটা ভোটার কার্ড আছে, হবে না, এসব আর চলবে না, যে কোনো একটা ভোটার কার্ড আপনাকে রাখতে হবে, আরেকটা আপনার বাদ চলে যাবে। এবং যারা ভুয়ো নথি ব্যবহার করে নাম তুলেছেন, ওই যে বললাম প্রথমেই যে আপনি কি কয়েকটা ভুয়ো সার্টিফিকেট নিয়ে এসছেন, দেখাচ্ছেন যে আপনি দেশের নাগরিক, হবে না, ওইসব হবে না, ও যা হওয়ার হয়ে গেছে। এবার যে এসআইআর হচ্ছে সেখানে পুরো স্পষ্ট যা যা চাওয়া হয়েছে ঠিক তাই আপনাকে দেখাতে হবে এবং অরিজিনাল দেখাতে হবে, বৈধ দেখাতে হবে, অবৈধ কিছু দেখালে হবে না, সেটা কিন্তু স্ক্রুটিনিতে ধরা পড়ে যাবে। বিশেষ নজর দেওয়া হবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা ইনলিগাল মাইগ্রেন্টসদের ওপর, বিশেষ করে রোহিঙ্গা এবং যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা আপনারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকজন বাংলাদেশ, অনেক হবে, একাধিক, তারা এখানে এসে ভুয়ো ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড তৈরি করে বসে আছেন। বিজেপি তৃণমূলের দিকে অভিযোগ করে, তৃণমূল বিজেপির দিকে অভিযোগ করে, কিন্তু এই সমস্ত কাজে রাজনৈতিক দলের সমর্থন থাকে, এটা মেনে নিতে হবে, যে কোনো দলের সমর্থন থাকতে পারে। এখন এখানে শাসক দল তৃণমূল, আপনি তৃণমূলের দিকে আঙুল দিতেই পারেন, কিন্তু যেখানে বিজেপি শাসক দল সেখানেও কিন্তু এগুলো আকছার ঘটছে, বিশেষ করে অসম। আচ্ছা, তারপর কমিশনের যুক্তি, যদি কেউ জাল নথিও তৈরি করেন 2002 সালের ভোটার তালিকায় প্যারেন্টস নেম দেখাতে পারবেন না, ফলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আপনি তো মজায় মজায় বাংলাদেশ থেকে এসেছেন, মায়ানমার থেকে এসেছেন, আপনি একটা ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন, আপনার একটা ভোটার কার্ডও আছে, সেখানে আপনার ছবিও আছে, আপনার নামও আছে, আপনার অ্যাড্রেসও আছে, সব কিছু আছে, একদম সুন্দর ভোটার লিস্টে আপনার নাম আছে, কিন্তু আপনার কোনো আপনার যে বাবা মা সেই তাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, আপনার বাবা মার নাম 2002-এর ভোটার লিস্টে নেই,
তাহলে সেক্ষেত্রে আপনি যত তথ্য প্রমাণ দেখান আপনাকে নাগরিক হিসেবে গণ্য করা হবে তো নাই, ভোটার হিসেবেও গণ্য করা হবে না। অন্যদিকে নতুন ভোটারদের নাম তোলা যাবে না, এসআইআর মাধ্যমে কিন্তু নতুন ভোটারদের নাম তোলা যাবে না, আমি এটা প্রথমেই বলছি। তাহলে কিভাবে? অবশ্যই যাবে যাদের নাম কোনো ভোটার তালিকায় নেই তারা ফর্ম 6 পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন, যেটা হয়ে থাকে। এটা একটা ন্যাচারাল প্রসেস। ফর্ম 6 আপনি পূরণ করবেন, নতুন করে ভোটার লিস্টে আপনার নাম উঠে যাবে। এর জন্য এসআইআরে আসতে হবে না। বোঝা গেল? এসআইআরে অংশ না নিলে অনেকে বলছেন না, নেমে গেছে, বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ দেখাচ্ছে, এসআইআর করতে দেবো না। আরে করতে দেবো না বললে হবে নাকি? নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন বলছে করতে হবে, আপনি বলছেন করতে দেবো না, আমরা অংশগ্রহণ করব না, এসব বললে হবে না দাদা। দেখুন, যদি এসআইআরে অংশ না নেন তাহলে কি হবে? যদি কেউ এই প্রক্রিয়ায় অংশ না নেয় তাহলে তার নাম 2026-এর নিউ ইলেকটোরাল রোলে থাকবে না, আপনি বিধানসভা ভোটও দিতে পারবেন না। বিধানসভা ভোট তো সামনে আসছে, তারপর আর কোনো ভোটই দিতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে এবং তিনি অ্যাসেম্বলি ইলেকশনেও ভোট দিতে পারবেন না, অর্থাৎ ভোটাধিকার বজায় রাখতে গেলে এসআইআর প্রসেসে যুক্ত হওয়া বাধ্যতামূলক। বোঝা গেল? এসআইআরে আপনাকে অংশগ্রহণ করতে হবেই, আপনি চান বা না চান, করতে হবেই। কিন্তু আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, আমি বারবার বলছি আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। দেখুন, এর পরেরটায় আপনাদের আরও খোলসা করছি। যে প্রশ্নের উত্তর মানুষের মনে মনে ফিরছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো আমি এই স্লাইডে। বলছে যে কতজনের নাম বাদ যাবে, একটা তো আনুমানিক সংখ্যা বলা যেতেই পারে। নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু ডিরেক্ট জানায়নি, কিন্তু একটা আনুমানিক ফিগার কিন্তু তারাও তৈরি করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে আমাদের প্রশ্ন বেশি, কৌতূহল বেশি, তাই পশ্চিমবঙ্গটাই আপনাদের বলছি যে পশ্চিমবঙ্গে কতজনের নাম বাদ যেতে পারে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। সবাই নাচছে, বিজেপি নেতারা খুব নাচছে যে হ্যাঁ এত বাদ দিয়ে দেবো, ও বলছে অত কোটি বাদ দিয়ে দেবো, কিন্তু আদৌ কত কোটি বাদ যাবে সেটা দেখুন। সরকারিভাবে কোনো অনুমান না থাকলেও কমিশনের একাংশের ধারণা অ্যারাউন্ড 1 crore নেমস বাদ পড়তে পারে, প্রায় 1 কোটি। আপনাদের আগেই জানালাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে 7,65,00,000 ভোটার। 7,65,00,000 ভোটার রয়েছে এই মুহূর্তে, তাদের এপিক নাম্বার সক্রিয় ভোটার তালিকায় রয়েছে এবং ইলেকশন কমিশন জানিয়েছে যে এই 7,65,00,000 ভোটার ভোট দেন, মানে ভোট দেওয়ার অধিকার আছে। যারা দেন না ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু এদের মধ্যে প্রায় 1 কোটি নাম বাদ চলে যাবে। এটা কিন্তু একটা অনুমান করা হচ্ছে। কেন বলছি? তার কারণ এর মধ্যে 75 lakhs ডেড বা শিফটেড ভোটার্স রয়েছে। এটা গ্যারেন্টি দিয়ে বলছে নির্বাচন কমিশন যে এই যে 7,65,00,000 মধ্যে 75 লক্ষ ভোটারের নয় তারা মারা গেছেন, নয় তারা অন্যত্র চলে গেছেন। বুঝতে পেরেছেন? ঠিকানা বদলে গেছে, তার মানে এটা বাদ যাবে কনফার্ম। আর গত 23 বছরে যুক্ত হওয়া ইনলিগাল ভোটারদের সংখ্যা মিলিয়ে এই পরিসংখ্যান করা হচ্ছে। তাহলে গত 23 বছরে যুক্ত হওয়া ইনলিগাল ভোটার্সের সংখ্যা প্রায় 25 লক্ষ, একটা আনুমানিক সংখ্যা ধরা হচ্ছে। সব মিলিয়ে 1 কোটি। বোঝা গেল? 1 কোটি নাম কিন্তু বাদ যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার। তার মধ্যে আপনি থাকবেন কি থাকবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এত সুন্দর করে বোঝালাম, এরপরে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি থাকছেন স্যার, তাই তো? অন্যদিকে 2002 সালের তালিকা কোথায় দেখা যাবে, এটা একটা বড় প্রশ্ন। প্রথমত তো আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যান, সেখানে পেয়ে যাবেন, সেখানে আমি শেয়ার করে রেখেছি। আবার যদি সেখানে না যান তাহলে আপনি আপনার পিসিতে যান, খুলুন কম্পিউটার, সেখানে দেখে নিন যে কিভাবে এই 2002 সালের তালিকা দেখতে পাবেন। চিফ ইলেকটোরাল অফিসার সিইও ওয়েস্ট বেঙ্গলের তালিকা, এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাই আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি গিয়ে চেক করতে পারেন। 2002 সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ওইখানেই, তখনকার বিধানসভা এলাকা অনুযায়ী তালিকা দেখা যাবে। মানে এখানেও কিন্তু একটা জটিলতা আছে। মানে ধরুন এখন আপনার যে বিধানসভা রয়েছে, যে বিধানসভার আন্ডারে আপনি ভোট দেন, 2002 সালে কিন্তু সেই বিধানসভার অস্তিত্ব নাও থাকতে পারে। তার কারণ হচ্ছে তার পরবর্তীতে অনেকবার ডিলিটেশন হয়েছে এবং তার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিধানসভার নাম পরিবর্তন হয়েছে, ভাঙা হয়েছে। সে কারণে সেই সময়ে যে বিধানসভা এলাকা ছিল সেই অনুযায়ী আপনাকে তালিকাটা খতিয়ে দেখতে হবে এবং ওখানে যাবেন, আপনি এই ইউআরএলে যান, গিয়ে প্রথমেই আপনি অ্যাসেম্বলি চুজ করুন, আপনার বিধানসভা কি, তারপর আপনি কোন বুথে ভোট দেন সেই বুথটা চুজ করুন,
তারপর সেই বুথে গিয়েই কিন্তু পর পর বাংলায় লেখা আছে সেই নাম কিন্তু আপনি চিহ্নিত করতে পারবেন, নিজেদের খুঁজতে পারবেন, কিংবা বাবা মার নাম খুঁজে পেতে পারবেন সেই জায়গায় গিয়ে। ভোটাররা চাইলে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সহযোগিতাও নিতে পারেন, এবং দেখবেন যত ভোট কাছাকাছি আসবে এবং এই এসআইআর প্রক্রিয়া যত কাছাকাছি আসবে, তত কিন্তু আপনাদের আশপাশে যে সমস্ত বুথ লেভেল সদস্য রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারাই কিন্তু এগিয়ে আসবে আপনাদের সাহায্য করার জন্য এই বিষয়ে, এতে কোনো দ্বিমত নেই। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে এসআইআর ম্যাপিং, এই শব্দবন্ধের সঙ্গে সবাই মোটামুটি পরিচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, কিন্তু এসআইআর ম্যাপিং এই শব্দবন্ধের আসল অর্থ কি সেটাই আপনাদের দেখাবো। দেখুন যে ম্যাপিং প্রক্রিয়া কিভাবে চলছে, ম্যাপিংটা অ্যাকচুয়ালি কি। 2002 সালে পশ্চিমবঙ্গে ভোটার ছিল 4.58 crore, মানে হচ্ছে 4,58,00,000, বুঝতে পেরেছেন? 4,58,00,000 ভোটার ছিল 2002 সালে, আর এখন এসে দাঁড়িয়েছে 7,65,00,000। তাহলে কতটা বেড়ে গেল? বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 7,65,00,000। তাহলে কতটা বেড়ে গেল? প্রায় 3 কোটির মতন বেড়ে গেল। কমিশন এখন 2 তালিকা মিলিয়ে ম্যাপিং এক্সারসাইজ করবে, বুঝতে পারছেন? এই দুটো তালিকা 2025-এর ভোটার তালিকা এবং 2002-এর ভোটার তালিকা, এই দুটো তালিকা কিন্তু মেলানো হবে। এই দুটোকে মিলিয়েই কিন্তু করা হবে কি ম্যাপিং এক্সারসাইজ। বোঝা গেল যে ওই তালিকাতে কাদের নাম রয়েছে এবং 2025-এর তালিকাতে কাদের নাম রয়েছে। যাদের নাম মিউচুয়াল হয়ে যাবে, মিলে যাবে, তারা তো ভোটার রইলই, তারা এসআইআর মাধ্যমে ভোটার রইলই, এবং যাদের নাম অ্যাড হয়েছে, নেই, বা নতুন এখানে রয়েছে এখানে নেই, কিংবা এখানে রয়েছে এখানে নেই, তাদের কিন্তু এসআইআর অংশ নিতে হবে, এবং যে সমস্ত প্রক্রিয়া বলা হলো সেই সমস্ত প্রক্রিয়া তাদের দিয়ে যেতে হবে। আর যাদের নাম 2002 ও 2025-এর ভোটার লিস্টে উভয় তালিকাতে রয়েছে, তাদের নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। যেটা বললাম, এই প্রক্রিয়া বিহারে হয়নি, কমিশনের ভাষা এটি একটি ইটারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ মেসিওর। কিন্তু এরপরও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে বিএলও এসে এনামোরেশন ফর্ম দেবে, এবং সেই ফর্মটি নিয়ে আপনি ওই যে 11খানা ডকুমেন্টস, তার মধ্যে থেকে একটি ডকুমেন্টস, যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে। আধার কার্ডও দিতে পারেন। 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে, তাহলে সেই পেজ আপনি প্রিন্ট আউট করে তার সঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন। কিন্তু সেই ফর্মটা আপনি পাওয়ার কত দিনের মধ্যে আপনাকে এই কাজটা সম্পূর্ণ করতে হবে, এটা কিন্তু বড় প্রশ্ন। মানে ধরুন আপনার কাছে এনুমারেশন ফর্ম কালকেই দিয়ে গেল, আগামীকালই দিয়ে গেল, কিন্তু আপনি কত দিনের মধ্যে সেই ফর্মটা পূরণ করে জমা দেবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর এই স্লাইডটায় রয়েছে। দেখুন, বেসড অন ইসিআই প্রিভিয়াস এসআইআর রুলস, বিহারে যেভাবে হয়েছে সেই প্রসেসটা আপনাদের বোঝাচ্ছি। এই যে এনুমারেশন ফর্ম বিএলও বিতরণ করবে, শুরু হওয়ার পর সাধারণত 20 থেকে 30 দিনের সময় দেওয়া হয়। মানে আপনি 20 থেকে 30 দিন সময় পেতে পারেন এই সমস্ত তথ্য জোগাড় করার জন্য। আপনার কাছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেই, আপনি ওই 30 দিনের মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করে নিতে পারেন। অর্থাৎ ফর্ম পাওয়ার দিন থেকে প্রায় 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পূরণ করতে হবে এই ফর্ম। ঠিক আছে, এটা একটা প্রথম। সেকেন্ড হচ্ছে বলছে বিএলও বা স্থানীয় অফিসে ফর্ম সাবমিশন ডেডলাইন সাধারণত আগেই জানিয়ে দেওয়া হয়। যেমন উদাহরণস্বরূপ, এনুমারেশন ফর্ম মাস্ট বি রিটার্নড বাই 15 ডিসেম্বর 2025। ফর্মেই হয়তো লেখা থাকবে, আপনাকে যে ফর্মটা দেওয়া হবে, বললাম যে প্রত্যেকের জন্য 2টো করে ফর্ম দেওয়া হবে, এবং সেই ফর্মে 90% ইনফরমেশন আপনার আগে থেকেই ফিল আপ করা থাকবে। ফিল আপ আপনাকে করতে হবে শুধুমাত্র 10%। তার মানে বুঝতে পারছেন, ইন্ডিভিজুয়ালি ফর্ম দেওয়া হবে, আপনার নামে চিহ্নিত হবে সেই ফর্ম, এবং সেই ফর্মেও এটা লেখা থাকতে পারে যে এই এনুমারেশন ফর্ম মাস্ট বি রিটার্নড এই তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে, সেটা স্পষ্ট করে লেখা থাকতে পারে ফর্মের মধ্যে। এই তারিখ প্রতিটি এলাকা অনুযায়ী ইআরও ঘোষণা করবে। যেমন বললাম, ইন্ডিভিজুয়ালি যেহেতু ফর্ম ছাপা হচ্ছে সবার, তাই সবার জন্য আলাদা আলাদা ডেটও ওখানে লেখা থাকতে পারে। ধরুন আমার লেখা আছে 15 ডিসেম্বর, আপনার নাও থাকতে পারে, আপনার অন্য কোনো ডেডলাইন থাকতে পারে, স্বাভাবিক বিষয় এটা। সেটা ঠিক করবে কে? সেটা ঠিক করবে হচ্ছে ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। আচ্ছা, ফর্ম জমা দেওয়ার পরে ভেরিফিকেশন ভিজিট হয়।
বিএলও বা ফিল্ড অফিসার এসে যাচাই করেন জমা দেওয়ার তথ্য ও নথি ঠিক আছে কিনা, যেটা আমি বললাম। ওরা এসে রেকি করেন, আশপাশের লোকজনকেও হয়তো জিজ্ঞাসা করেন আপনাকে না জানিয়েই, সেটা কিন্তু চলবে। এটাকে স্ক্রুটিনি বলে, সেটা কিন্তু চলবে। বিএলও এবং ফিল্ড অফিসার তারা এসে দেখবেন এবং আপনি যা যা ইনফরমেশান দিয়েছেন সেই সব ইনফরমেশান আপনার সঙ্গে মিলছে কিনা সেটাও কিন্তু তুলনামূলকভাবে মিলিয়ে দেখা হবে। তারপর ড্রাফট রোল পাবলিকেশন হয় সাধারণত 1 মাসের মধ্যেই, যেটা বললাম, যেখানে অভিযোগ বা সংশোধনের সময়ও দেয়া হয় সেটা 10 থেকে 15 দিন। আপনার ড্রাফট যদি হয়েও যায় তারপরেও আপনি 10 থেকে 15 দিন সময় পাবেন সেটাকে সংশোধন করতে। এবার বলুন, আর কিছু প্রশ্ন রয়েছে? এর পরেও কি আর কোনো প্রশ্ন রয়েছে এসআইআর নিয়ে? যারা উৎফুল্ল তাদের জন্য বলছি যে আপনারা কেন উৎফুল্ল? হ্যাঁ, মানলাম কিছু বাংলাদেশি, কিছু মায়ানমার থেকে এসে এখানে অবৈধ ভোটার কার্ড নিয়ে জাকিয়ে বসেছে এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদেরকে পাত্তা পর্যন্ত দিচ্ছেন এবং তাদের যে অধিকার সেই অধিকারও হরণ হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত খারাপ জিনিস। তাদের নাম অবশ্যই বাদ দেওয়া উচিত। ভোটার তালিকা থেকে তো অবশ্যই, ভারত থেকেও তাদের বাদ দেওয়া উচিত, সেখানে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি কোনো বৈধ ভোটার, যদি কোনো কারোর প্রতিশোধের কোপে তার ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে সেটা কিন্তু খুব খারাপ বিষয় হবে। সেটা যেন না হয় সেই কারণেই আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা, যাতে এরপর আপনাকে এই এসআইআর নিয়ে কারো কাছে যেতে না হয়, কারো কাছে কোনো প্রশ্ন না করতে হয়, অন্য কোনো ভিডিও যাতে না দেখতে হয়। আপনি এই একটি মাত্র ভিডিও দেখুন, যদি না বুঝতে পারেন আরও একবার দেখুন, প্রথম থেকে দেখুন। আশা করি আপনার কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। এরপর আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। স্বাভাবিকভাবেই এই তথ্য নির্ভর রিপোর্টিংটি আপনি শেয়ার করতে পারেন, অন্যদের কাছে ছড়িয়ে দিতে পারেন। যাদের মধ্যে রয়েছে এসআইআর নিয়ে কৌতূহল তাদেরকে পাঠিয়ে দিন এবং তারাও অন্যত্র পাঠিয়ে দেবে। এইভাবে পৌঁছে যাক সবার কাছে এই ভিডিওটি। এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আর কি প্রশ্ন রইল সেই প্রশ্ন আপনি কমেন্টে লিখতেই পারেন। এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ। দেখতে থাকুন রণক্ষেত্র।